লাস্ট একটা জিনিসে বাকি ছিল আমাদের সংরক্ষণটা একটু পড়ি আমরা। আমরা ইনস্টিটিউট সংরক্ষণ করতে পারি, এক্সিটিউট সংরক্ষণ করতে পারি। আমরা আজকে ইনস্টিটিউট আগে শুরু করি। ইনস্টিটিউট সংরক্ষণ। তো এই ইনস্টিটিউট সংরক্ষণ শিখতে হলে ইনস্টিটিউট সংরক্ষণের ডেফিনেশনটা ভালো করে শিখতে হবে। কোন জীব যে নির্দিষ্ট মানে, আমি যদি সংক্ষেপে বলি, কোন প্রাণী যে পরিবেশে বসবাস করে, ওই পরিবেশে যদি আমরা ওদেরকে সংরক্ষণ করি, তাকেই বলবো আমরা ইনস্টিটিউট ও সংরক্ষণ। যে নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বসবাস করে, ওই পরিবেশকে পরিবেশে উক্ত জীবকে সংরক্ষণ করার প্রক্রিয়াকে উক্ত কে সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। এখন আমরা এটার কিছু সুবিধা পড়বো, সুবিধাগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসে, এই সংরক্ষণ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আসো, সংরক্ষণের কি কি সুবিধা? উক্ত জীব উক্ত জীবের সাথে সম্পর্ক যুক্ত উক্ত জীবের সাথে সম্পর্ক যুক্ত অন্যান্য প্রাণীগুলাও, মানে প্রাণীকুলে বেঁচে থাকতে পারে। প্রাণীকুল ও টিকে থাকতে পারে, মানে একটা প্রাণীর উপরে আরেকটা প্রাণী নির্ভরশীল। তো যখন আমরা ইনস্টিটিউটে রাখবো, মানে বাইরে একটা খোলা পরিবেশে রাখবো, তখন অন্যান্য প্রাণী যারা এদের উপর নির্ভরশীল, তারাও একই সাথে টিকে থাকতে পারবে। পারবে। দর্শক, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এখানে কিছু কিছু ছত্রাক গাছের নিচে জন্মগ্রহণ করে। ওরাও কি হয়, ও একটা অ্যাসোসিয়েশনে থাকে, ওই অ্যাসোসিয়েশনটা রক্ষা হয়। মাইকোরাইজাল যেই অ্যাসোসিয়েশনটা, মানে ছত্রাকের সাথে অন্যান্য উদ্ভিদে, বড় বড় উদ্ভিদে, রাইজাল মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পর সুগম হয় সুগম হয় এবং ছত্রাকটিও টিকে থাকতে পারবে। বুঝছো? 3 নাম্বার পয়েন্ট, বিবর্তনের দ্বারা অব্যাহতই থাকে, মানে পরিবর্তন পরিবেশের সাথে সাথে পরিবর্তন হওয়ার ধারাটা থাকে, পরিবর্তন হওয়ার। তারপরে 4 নাম্বার, যে দেশে
ফ্লোরা আবিষ্কৃত হয়নি। ফ্লোরা আবিষ্কৃত হয়নি মানে, ধরো একটা গাছের ফিমেল পাইছো, মেল পাওয়া নাই, বা কোনো কারণে পরাগায়ন ছাড়া ওই গাছটা বৃদ্ধি হয় না, সেই সকল গাছগুলোর জন্য আমাদের এই প্রক্রিয়াটা মানে যে ইনসিটু প্রক্রিয়াটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই এইসব দেশের জীব বৈচিত্র্যের জন্য, জীব জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য, সুন্দর করে লিখলে, সংরক্ষণের জন্য উৎকৃষ্ট পন্থা হলো কি ইনসিটু। এবার আর লাস্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে, রিক্যালসিটেন্ট। রিক্যালসিটেন্ট বীজ মানে হচ্ছে যে সকল বীজকে আমরা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে পারি না, বা বেশিরভাগ কি বীজগুলোকে আমরা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করি। হ্যাঁ, আমাদের কিছু ব্যাংক আছে, ওই ব্যাংক, বীজ ব্যাংক আছে, তো সিড ব্যাংক গুলাতে সংরক্ষণ করতে পারি, কিন্তু কিছু কিছু বীজকে পারি না। সেই সকল বীজের বীজ আহরণের জন্য ইনস্টিটিউট সংরক্ষণ গুরুত্বপূর্ণ। হুম, এবার দেখো, এবার এটার মাধ্যম গুলো আমরা শিখবো, একটু ভালো করে শিখি আমরা তা। অনেক মাধ্যম সমূহ। তো এই মাধ্যম সমূহ গুলো কি কি? এক নাম্বার, জাতীয় উদ্যান। দুই নাম্বার হচ্ছে ইকো পার্ক। তিন নাম্বার হচ্ছে সাফারি পার্ক। চার নাম্বার হচ্ছে বন্য অভয়ারণ্য, বন্যজীব অভয়ারণ্য। পাঁচ নাম্বার গেম রিজার্ভ। ছয় নাম্বার বিশ্ব ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য। ছয় নম্বর, সাত নাম্বার হচ্ছে মৎস্য অভয়ারণ্য। এটা মনে রাখবা। তো এখানে উপরে জবগুলো সবগুলা যতগুলা ছিল, সবগুলা হচ্ছে আমাদের মেইনলি জলজ, স্থলজ। একটাই মৎস্য বা মাটিতে পানিতে পাওয়া যায়। তো জাতীয় উদ্যানের উদাহরণটা মনে রাখবা, যে নিঝুম দ্বীপ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান, যেটা নোয়াখালীতে অবস্থিত। নোয়াখালী ইকো পার্ক। ইকো পার্কের জন্য সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইকো পার্ক এবং সবচেয়ে বড় ইকো পার্ক হলো কুয়াকাটা।
কুয়াকাটা, ইকো পার্ক। তাহলে এটা সবচেয়ে বড় কারণ এটা প্রায় 1300 একর নিয়ে জুড়ে বিস্তৃত। এবার সাফারি পার্ক। সাফারি পার্ক হচ্ছে দুইটা আছে বাংলাদেশে। এক হচ্ছে ডুলা হাজরা কক্সবাজারে, হাজরা, আর একটা হচ্ছে গাজীপুরে। এবার হচ্ছে বন অভয়ারণ্য হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে তুমি প্রাণীকে দেখতে যাইতে পারবে সুন্দর মতো করে, তুমি প্রাণীকে মারতে পারবা না। আর গেম রিজার্ভটা হচ্ছে ওখানে মানে প্রাণীদেরকে তুমি শিকার করতে পারো, মারতে পারো মানে কি শিকার করাটা করতে পারো, যেটা গেম রিজার্ভে করা যায়। নাফ নদীর তীরে, এটাও কক্সবাজারে তীরে অবস্থিত, তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ। বিশ্ব ঐতিহ্যটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে অনেকগুলো বিশ্ব ঐতিহ্য আছে, তার মধ্যে সুন্দরবন অনেক গুরুত্বপূর্ণ। তো সুন্দরবনে অনেক মানে কি বলে, তো ওটাকে সংরক্ষণ করা একটা দায়িত্ব আমাদের। আর হচ্ছে ওটার মধ্যে অনেক প্রাণী সংরক্ষণ করা হয়, যেমন আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার তা। আর মৎস্য অভয়ারণ্যের সবচেয়ে টেকনিক্যালি তারা সুন্দরবন, আর মৎস্য অভয়ারণ্য হচ্ছে আমাদের হালদা নদীর তীরে, দুইটা আছে। এক হচ্ছে দুইটা জায়গায় আছে কিন্তু তিনটা টোটাল, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় এমসিকিউর জন্য। টাঙ্গর হাও, হাও, আর একটা হচ্ছে হাকালুকি হাও, হাকালুকি। টাঙ্গুয়ার হাওরটা মেনলি সুনামগঞ্জে পড়ে। তো এই সিলেট বিভাগে। দাও, এবার দেখো, হাকালুকি হাওর পৃথিবীর সবচেয়ে বড় হাওর, আর হচ্ছে এই দুইটাই সিলেটে। আর হালদা নদী হচ্ছে আমাদের কাপ জাতীয় মাছের জন্য অভয়ারণ্য। এখানের মধ্যে নির্দিষ্ট সময় কোনো মাছ ধরা টোটালি নিষেধ। চট্টগ্রাম, এটা মনে রাখো। তো ইনসিটু সংরক্ষণেরও আমরা বেসিক জিনিসটা বুঝে গেছি। এবার হচ্ছে আমাদের শুধু এক্সিটুটা পড়লেই মেনলি আমরা সবকিছু মিলে ফেলতে পারবো। এক্সিট, সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণের একটা জিনিস মনে রাখবা, এটার ডেফিনেশনটা আগে কি, এটা মানে হচ্ছে বায়োডাইভার্সিটি, মানে যে পরিবেশে থাকে প্রাণী তার বাইরের কোনো জায়গায় যদি সংরক্ষণ করি সেটাকে বলে এক্সিটু সংরক্ষণ। বায়ো ডাইভার্সিটি, সিটির উপাদানগুলোকে, উপাদানগুলোকে কি নিজস্ব প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দেশের বাইরে, বাইরে অন্য পরিবেশে যদি সংরক্ষণ করা হয়, অন্য পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে এক্সিটু বলে। তো সংরক্ষণ বলে। এবার হচ্ছে মাধ্যম।
মাধ্যমগুলা কি কি? এক হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ মিরপুরে অবস্থান করতেছে, মিরপুর 10-এ। আর চিড়িয়াখানার পাশে সবচেয়ে বড়। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছি সিড ব্যাংক বা বীজ ব্যাংক, যেটাতে আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে কি করি, বীজগুলোকে সংরক্ষণ করি। এখানে 20 ডিগ্রিতে অনেক গাছ করা যায় না, অনেক বীজ সংরক্ষণ করা যায় না, যেমন আম গাছ, আমের বীজগুলো করা যায় না। জিন ব্যাংক, জিন গুলাকে কালেক্ট করে রাখি। তারপরে 4 নাম্বার হচ্ছে এরকম স্পেসিফিক জিন ব্যাংকও বলতে পারো। এবার হচ্ছে যে জিনিসটা লাগে, চিড়িয়াখানা সবচেয়ে পপুলার, বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা এই ঢাকায় অবস্থিত মিরপুরে। চিড়িয়াখানা। তারপরে 6 নাম্বারটা হচ্ছে ডিএনএ সংরক্ষণ। ডিএনএ সংরক্ষণ। এখানে ফিজিক্যালি কিছু রাখি না, এখানে হচ্ছে আমরা কি করি, একটা ডিএনএটাকে রেখে দিই। নিম্ন তাপমাত্রা সংরক্ষণ। এখন নিম্ন তাপমাত্রা সংরক্ষণ আর বীজ ব্যাংকের ডিফারেন্স হচ্ছে একটা জায়গায়। এটা হলো নিম্ন তাপমাত্রা হচ্ছে এটাকে আরেকটা নাম বলে আহ ক্রায়োফি। ক্রায়োফি হচ্ছে মানে হচ্ছে ক্রায়ো সার্জারির মতো আর কি, নিম্ন তাপমাত্রায়। এখন এই তাপমাত্রাটা মনে রাখতে হবে, -196 ডিগ্রি সেলসিয়াস। ওটা 20 ডিগ্রি ছিল, এটা -196 ডিগ্রি সেলসিয়াস। তারপরে ইনভিট্রো সংরক্ষণ। ইনভিট্রো হলো টিস্যু কালচারের মাধ্যমে, আমরা এটা পড়ে আসছি। আর লাস্ট একটা পয়েন্ট, পরাগরেণু সংরক্ষণ করতে পারি। কিন্তু পরাগরেণু সংরক্ষণ করলে একটা সমস্যা কি, পরাগরেণু থেকে যদি কোনো গাছ তৈরি করা হয়, ওই পরাগরেণুতে পুরুষ গাছের বৈশিষ্ট্য বেশি থাকে। আসো, এবার হচ্ছে এই জীববৈচিত্র্যের সংরক্ষণের কারণে আমাদের কি কি ভালো দিক হবে, এই দেখো ইনসিটু বলো, এক্সিটু বলো, এত কিছু করে আমাদের কি লাভ হবে, এটাই আমরা এখন শিখবো। জীব বৈচিত্র্য ও কৃষি। এটা পরে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব হচ্ছে এক, জীব বৈচিত্র্য ও কৃষি। আমাদের কৃষি ক্ষেত্রে, আমরা যে কৃষি প্রধান দেশ, তো এই জীববৈচিত্র্যটা যদি আমরা ধরে না রাখি, আমাদের কৃষিতে অনেক খারাপ কিছু পড়বে। যেমন হচ্ছে আমার চাষাবাদে লস হবে। তারপর হচ্ছে আমরা যদি প্রপারলি ধান চাষ করতে না পারি, গম চাষ করতে পারি, আমরা না খেয়েই মারা যাবে। তো এই জীববৈচিত্র্য মেনটেন করে রাখতে হবে আমাদের সবসময়। তো তারপর হচ্ছে জীব বৈচিত্র্য ও মাছের চাহিদা। আমাদের বাঙালি বলে, আমাদের মাছে ভাতে বাঙালি, তাই না? তো আমাদের যদি বৈচিত্র্যটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই মাছেরও ঘাটতি দেখা দিবে, মাছও মারা যাবে অনেক জলদি জলদি। ঠিক আছে? তো এবার দেখো জীব বৈচিত্র্য ও ওষুধ। যেমন আমরা সপ্তম মধ্যে একটা ওষুধ করছি, এপিট্রি। এটা হচ্ছে আবৃত বীজের একটা গাছ থেকে পাওয়া যায় এপিড। তো এপিড্রিন ওষুধটা আমরা আবৃত বীজ থেকে পাই। এই এপিড্রিনটা হচ্ছে অ্যাজমাতে ইউজ করে, অনেক জায়গায় ইউজ করে এরকম। তারপর হচ্ছে
আমরা কেমোথেরাপিতে অনেক কেমোথেরাপি ওষুধগুলো অনেক দাম হয়, কারণ এটা হচ্ছে ক্যান্সারের জন্য ইউজ করে। ওই ওষুধটাও একটা পাওয়া যায় ইয়া থেকে, বুঝছো? তারপর হচ্ছে চার, জীববৈচিত্র্য আর ইকোট্যুরিজম। মানে এই আকৃষ্ট করা যায় এই জীববৈচিত্র্য। চিড়িয়াখানাতে আমাদের প্রাণী আছে, অনেক ধরনের প্রাণী থাকে, ওগুলা দেখতে সাফারি পার্কে আমরা ঘুরতে যাই। তো এগুলোর মধ্যে ট্যুরিজম বাড়ে, এবং ট্যুরিজমের মধ্যেও আর্থিক একটা ইয়ে আসে, স্টেবিলিটি আসে tourism। তারপরে জিনিসটা ফলো করি, জীব বৈচিত্র্য ও জীববৈচিত্র্য ও এথনো এথনো বায়োলজি। এথনো মানে হচ্ছে কিছু উপজাতিদের এর সাথে আমাদের ধরো যারা আদিবাসী যারা আছে, যেমন হচ্ছে চাকমা মারমা, ওদের সাথে পরিবেশের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। হ্যাঁ, যেমন জুম চাষ থেকে শুরু করে সবকিছু। তো এই জীববৈচিত্র্য নষ্ট হলে তাদের আর এথনো বায়োলজিটা নষ্ট হয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট, বৈচিত্র্য কারণে কিন্তু আমরা ওইখানের কারণে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা অবকাশ সময় যাপন করি। সংস্কৃতি, এগুলো সব কিছু ওতপ্রোত ভাবে জড়িত। যেমন হচ্ছে কবিরা হচ্ছে বাগানে যায়, বা খোলা আকাশের মানে একটা কি পিসফুল জায়গায় যায় লেখালেখির জন্য। তো এগুলো হচ্ছে একটু রিলেটেড। আর সবার শেষে হলো জৈব বৈচিত্র্য ও শরণার্থী হ্রাস। শরণার্থী হ্রাস, এটা হচ্ছে আমাদের শেষ এবং অনলি পয়েন্ট। হ্যাঁ, এবার এই অধ্যায় আর অল্প কিছু জিনিস বাকি আছে, এটা পড়লেই আমরা এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে দিতে পারবো। আর 2 মিনিট 3 মিনিটের পড়া আছে, সেটা হচ্ছে এই অংশটা থেকে অনেক অনেক এমসিকিউ পাবা তোমরা। আই ইউ সি এন, রেড লিস্ট। আমরা বিগত ক্লাসের যেগুলা ওয়ার্ড পড়ছি, ওই ওয়ার্ড গুলো এখান থেকে আমরা পারবো। এখন এটা ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দা কনজারভেন্স অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই অর্গানাইজেশনের কারণে, এই ইউনিয়নের কারণে অনেক বিপদ, মানে যেগুলা আমাদের বিলুপ্ত হয়ে যেতে পারে, এক্সটিংক্ট হয়ে যেতে পারে, এরকম প্রাণীগুলোকে সম্পর্কে আমরা জানতে পারি, এই সম্পর্কে আমরা ধারণা নিতে পারি, কিভাবে সংরক্ষণ করা যায় তা সম্পর্কে ধারণা নিতে পারি। তো ওনারা মেনলি 5টা ভাগে ভাগ করছে এই সকল প্রাণীদের। 1 নাম্বার হচ্ছে বিলুপ্ত, এক্সটিং। তো এটা ইংলিশে, যেমন এটা সবচেয়ে উদাহরণটা হচ্ছে নোথোফেজিয়া। নোথোফেজিয়া একুইনাটা, একুইনেটা, নোথোফেজিয়া একুইনেটা, একুইনেটা। তো তারপরে বিলুপ্ত হয়ে গেছে, এরা এরা নাই পৃথিবীতে এখন। বন্য পরিবেশে বিলুপ্ত, মানে কিছু হালকা পাতলা আমরা ইয়াতে আছে, ল্যাবরেটরিতে থাকতেও পারে, কিন্তু বন্য পরিবেশে বিলুপ্ত। বা
এক্সটিংক্ট ইন দা ওয়াইল্ড, এটা মনে রাখতে হবে। তো এটার মধ্যে কে কে আছে? অ্যানথ্রোরিয়াম, লিউকোনিউরাম, লিউকোনিউরাম, এটা মনে রাখবা। যে বৈজ্ঞানিক নাম। এবার এই দুইটা লিখলাম। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে অতি বিপন্ন। অতি বিপন্ন, আমরা এগুলা পড়ে আসছি। অতি বিপন্ন। 4 নাম্বার বিপন্ন। তারপরে হচ্ছে 5 নাম্বার। পাঁচটা একটু আমি একসাথে লিখতে চাইতেছি, কি এগুলো একসাথে একটা একটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। হুম, প্রস্ত। তো অতি বিপন্নের ইংলিশ নাম হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। বিপন্ন মানে হচ্ছে এন্ডেঞ্জার। আর সংকটাপন্ন হচ্ছে, আমরা বলি সংকটাপন্ন যারা বার্নারেবল। এই তিনোটাকে একসাথে আমরা একটা নাম দিই, সেটা হলো হুমকিগ্রস্ত। মানে এরা যে কোনো সময় একটার সাথে একটা ফ্লো আছে, মানে সংকটাপন্নগ্রস্ত থেকে তুমি বিপন্ন হয়ে যেতে পারো, বিপন্ন থেকে অতি বিপন্ন হয়ে যেতে পারে। তো এটা যেহেতু একটা একটা সম্পর্কভুক্ত, এগুলাকে বলে হুমকিগ্রস্ত, থ্রেটেন। একসাথে এই জন্য আমরা এই তিনটাকে একসাথে লিখছি, হচ্ছে থ্রেটেন। 6 নাম্বার বিরল প্রজাতি, আমরা যেগুলা পড়ে আসছি। রেয়ার স্পিসিস। সো এই অধ্যায় এইটার মাধ্যমেই শেষ। এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে, তোমরা ওই টপিক গুলা ভালো করে গুরুত্ব দিবা, তাহলে সিকিউটা অ্যান্সার করে নিতে পারবে। যেমন হচ্ছে এই সংরক্ষণ টপিকটা, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, তারপর হচ্ছে এটার গুরুত্ব, সুবিধা কি অসুবিধা কি। তো এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমরা যে বিরল প্রাণীগুলা পড়ছি, ওই বিরল প্রাণীগুলার কয়েকটা নাম, বাংলাদেশের জন্য তিনটা তিনটা করে মুখস্থ করলে মোটামুটি হয়ে যাবে। আমি অনেকগুলা শিখেছি, যেগুলা সহজ ওগুলা শিখলেই হবে, আর এক্সট্রা কিছু লাগবে না। লাস্ট একটা হচ্ছে হচ্ছে আমার ম্যানগ্রোভটা একটু পড়তে হবে, কারণ ম্যানগ্রোভ বন আমাদের বাংলাদেশে আছে। এটা ঠিক আছে। আজকে এইটুকুই, এটা পড়লেই এই অধ্যায়ের মাধ্যমে এই অধ্যায় শেষ। আল্লাহ হাফিজ।